away from his man, shoulder up, and he's lifted it up. 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 নরওয়ের বিপক্ষে খেলছে ব্রাজিল। পুরো ম্যাচে ব্রাজিলের বল পজিশন ছিল মাত্র 35%। 1966 সালের পর বিশ্বকাপের কোনো ম্যাচে এটি তাদের সর্বনিম্ন বল দখল। যোগবনিত বা সুন্দর ফুটবলের যে দর্শনের জন্য ব্রাজিল পরিচিত, এই একটি পরিসংখ্যান হয়তো তার চূড়ান্ত মৃত্যু ঘোষণা নয়, কিন্তু এটি নিশ্চিতভাবে একটি গভীর কাঠামোগত পরিবর্তনের স্পষ্ট লক্ষণ। The greatest Viking victory. Brazil 1, Norway 2. জুলাই 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হল। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শেষ 8 নেই ব্রাজিল কিংবা জার্মানি। আগের 17টি বিশ্বকাপের 10টিতেই সেমিফাইনাল বা ফাইনালে এদের অন্তত একটি ম্যাচ ছিল, অথচ এবার তারা পুরোপুরি দৃশ্যপটের বাইরে। ইতালির অবস্থা আরও শোচনীয়। 2018, 2022 এবং 2026 টানা 3 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। Italy without a World Cup for the third time in a row. Everyone goes home. যে দেশগুলোর পরিকাঠামো আছে, ফুটবলীয় ঐতিহ্য আছে, আছে বিশ্বমানের প্রতিভা তৈরির বিশাল ব্যবস্থা, তারা কেন বিশ্বমানের জাতীয় দল করতে পারছে না? বিশ্বমানের খেলোয়াড় থাকা আর বিশ্বমানের একটি দল হওয়া যে এক বিষয় নয়, এই 3 ফুটবল পরাশক্তির বর্তমান অবস্থাই বোধহয় তার সবচাইতে বড় প্রমাণ। সমস্যাটা শুরু হয়েছে অনেক আগে। ফুটবলীয় প্রাতিষ্ঠানিক তত্ত্বে একে বলা হয় সাকসেস ট্র্যাপ বা সাফল্যের ফাঁদ। ব্রাজিল 2002 সালে, ইতালি 2006 সালে এবং জার্মানি 2014 সালে যে কাঠামো দিয়ে বিশ্বকাপ জিতেছিল, তারা ধরেই নিয়েছিল এই মডেল সবসময় কাজ করবে। কিন্তু আধুনিক ফুটবল যখন গতি আর ডেটার উপর নির্ভর করে অনেক দূর এগিয়ে গেছে, তখন এই 3 দেশ নিজেদের পুরনো ফর্মুলায় আটকে থেকে এক ধরনের কাঠামোগত অন্ধত্বের শিকার হয়েছে। 3 দেশের সংকটের ধরন আলাদা, সবাইকে তাই ঢালাওভাবে ট্যালেন্ট পাইপলাইন ভেঙে পড়ার শিকারও বলা যাবে না। এখানে মূল সংকটটা হল পুরনো ব্যবস্থাকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে না পারা। It's 7. An entire nation in tears. And the end of a footballing empire that once ruled the world. ব্রাজিল দিয়ে যদি শুরুটা করা হয়, তাদের সমস্যাটা প্রশাসনিক এবং কৌশলগত উভয় দিক থেকেই। ব্রাজিল এখনও বিশ্বের 1 নম্বর ফুটবলার রফতানিকারক দেশ। 1455 জন ব্রাজিলিয়ান বর্তমানে বিদেশে খেলছেন। দেশটির তরুণ প্রতিভারা 16 থেকে 17 বছর বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোতে চলে যাচ্ছে। সমস্যাটা ইউরোপে যাওয়া নয়, বরং জাতীয় দলের প্রয়োজন অনুযায়ী এই খেলোয়াড়দের সমন্বয় ও ভূমিকা নির্ধারণ করতে না পারা। ইউরোপীয় ফুটবলের বিভিন্ন ট্যাকটিক্যাল সিস্টেমে অভ্যস্ত হওয়া খেলোয়াড়দের নিয়ে জাতীয় দলে যখন একটি সমন্বিত কৌশল দাঁড় করানোর চেষ্টা করা হয়, তখন ব্রাজিল অনেক সময়ই তার নিজস্ব ছন্দ হারিয়ে ফেলে। মাঠের বাইরের পরিস্থিতি এই সংকটকে আরও বাড়িয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনে গত কয়েক বছর ধরে এক ধরনের প্রশাসনিক টানাপোড়েন চলছে। সভাপতি এদনালদো রদ্রিগেজের বিরুদ্ধে ওঠা আইনি অভিযোগ এবং আদালতের আদেশে তার সাময়িক অপসারণ ও ফিরে আসার ঘটনাগুলো প্রশাসনিক ধারাবাহিকতায় ছেদ ফেলেছে। বর্তমান কোচ কার্লো আনচেলোত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার অপেক্ষায় দলটি 3 জন অন্তর্বর্তীকালীন কোচের অধীনে খেলেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার এই ঘাটতি দলের প্রস্তুতিতে সরাসরি প্রভাব ফেলেছে। The game was under control and after that appeared Alan that decided the game. ইতালির সংকট আবার অন্যরকম। তাদের সমস্যা প্রতিভার অভাব নয়। 2023 সালে তাদের অনূর্ধ্ব 19 এবং 2024 সালে অনূর্ধ্ব 17 দল ইউরোপীয় চ্যাম্পিয়ন হয়েছে। তাদের মূল সংকট হল ট্রানজিশন বটলনেক বা পেশাদার ফুটবলে রূপান্তরের বাধা। যুব পর্যায় থেকে প্রতিভারা যখন পেশাদার ক্লাব ফুটবলে যায়, তখন তারা খেলার তেমন সুযোগ পায় না। ইতালির শীর্ষ লীগ সেরিয়াতে অনূর্ধ্ব 21 ইতালীয় খেলোয়াড়রা মোট খেলার সময়ের মাত্র 1.9% মাঠে কাটানোর সুযোগ পায়। আর এর পেছনের অন্যতম কারণ ক্লাবগুলোর আর্থিক চাপ। জমতে জমতে ইতালীয় ক্লাবগুলোর মোট লোকসানের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 3.6 বিলিয়ন ইউরো। দীর্ঘমেয়াদী যুব প্রকল্পে বিনিয়োগের বদলে এই বিপুল আর্থিক চাপ তাদের অন্যান্য স্বল্পমেয়াদী লক্ষ্যের দিকে ঠেলে দেয়। আর্থিক টানাপোড়েন, তরুণদের সুযোগের অভাব, এগুলো মূলত একটি বৃহত্তর কাঠামোগত সমস্যার ভিন্ন ভিন্ন লক্ষণ মাত্র।
এর পাশাপাশি লিগের গতিও একটি বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াতে বলের গড় গতি সেকেন্ডে 6.6 মিটার, যেখানে চ্যাম্পিয়ন্স লিগে তা 10.4 মিটার। মন্থর ফুটবলের এই কাঠামোগুলোর কারণেই ইতালির জাতীয় দল আন্তর্জাতিক টুর্নামেন্টে উচ্চগতির ফুটবলের সামনে অনেক সময় খাপ খাওয়াতে পারে না। The modern game is about transitions, pressing, athleticism. Italian football is stuck in the past. জার্মানির চিত্র ইতালির ঠিক বিপরীত। তাদের সুযোগের অভাব নেই। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে 68 লক্ষ নিবন্ধিত সদস্য আছে। 2000 সালের ইউরো ব্যর্থতার পর তারা একাডেমিক মডেলে বড় ধরনের সংস্কার এনেছিল, আর সেই সংস্কারের ফল ছিল 2014 বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা। কিন্তু এরপরই তারা সাফল্যের ফাঁদে পড়ে যায়। তাদের বর্তমান মূল সমস্যা হল খেলোয়াড়দের প্রোফাইলের ভারসাম্যহীনতা। জার্মানির বিশাল একাডেমিগুলো জামাল মুসিয়ালা বা ফ্লোরিয়ান উইটজের মতো প্রচুর অ্যাটাকিং মিডফিল্ডার তৈরি করেছে, কিন্তু তাদের একজন প্রথাগত নাম্বার 9 বা স্ট্রাইকার নেই। বাধ্য হয়েই কাই হ্যাভার্টজকে তার স্বাভাবিক পজিশনের বাইরে খেলাতে হচ্ছে। মিডফিল্ডে প্রতিভার ছড়াছড়ি থাকলেও নির্দিষ্ট পজিশনে খেলোয়াড় তৈরির এই ভারসাম্যহীনতা তাদের দীর্ঘমেয়াদে ভোগাচ্ছে। রক্ষণভাগের দিকে তাকালেও দেখা যায় হাইলাইন অফ ডিফেন্স খেলতে গিয়ে জার্মান ডিফেন্ডারদের ধীরগতির প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকের সামনে বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে। এই তিন ঐতিহ্যবাহী শক্তির ব্যর্থতার বিপরীতে স্পেন এবং ফ্রান্সের দিকে তাকালে নতুন সময়ের সঙ্গে নিজেদের বদলে নেওয়ার দুটি দারুণ ধরন চোখে পড়ে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা বয়সভিত্তিক জাতীয় দল এবং ক্লাব একাডেমিগুলোর জন্য একটি অভিন্ন ট্যাকটিক্যাল কারিকুলাম অনুসরণ করে, ফলে বয়সভিত্তিক দল থেকে শেখা কৌশল লামিন ইয়ামালরা খুব সহজেই মূল দলে প্রয়োগ করতে পারেন। অন্যদিকে ফ্রান্সের পিএসজি বা মোনাকোর মতো ক্লাব একাডেমিগুলো থেকে শারীরিকভাবে শক্তিশালী এবং দ্রুতগতির খেলোয়াড় তুলে এনে একটি রক্ষণাত্মক স্থিতিশীলতা ও কাউন্টার অ্যাটাকিং শক্তির দারুণ সমন্বয় ঘটিয়েছে। অবশ্যই ফুটবলে শুধু কাঠামোগত শক্তিই সব নয়, এটি একটি কম স্কোরের খেলা যেখানে নকআউট ভেরিয়েন্স বা ভাগ্যের বড় প্রভাব থাকে। ইতালির টানা বিশ্বকাপ মিস করার পেছনে প্লে অফে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড বা পেনাল্টি মিসের ঘটনা সরাসরি ভূমিকা রেখেছে। একইভাবে জার্মানি 2026 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে। ইনজুরি, রেফারির সিদ্ধান্ত এবং ছোটখাটো ভুল নকআউট টুর্নামেন্টে অনেক সময় বড় ব্যবধান করে দেয়। কিন্তু একটি বা দুটি দুর্ভাগ্যজনক হারকে ভাগ্যের দোহাই দেওয়া যায়। দশকের পর দশক ধরে যখন কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হতে থাকে, তখন আর তাকে কেবল দুর্ভাগ্য বলার সুযোগ থাকে না। ব্রাজিলিয়ান সৃজনশীলতা, জার্মান যান্ত্রিক দক্ষতা আর ইতালির ট্যাকটিক্যাল শৃঙ্খলা, ফুটবলের এসব পরিচয় কোনো দেশের জন্মগত বা স্থায়ী বৈশিষ্ট্য নয়। সিস্টেমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিচয়গুলোকেও প্রতিটি প্রজন্মের সঙ্গে নতুন করে নির্মাণ করতে হয়। নতুন বাস্তবতায় পরিচয় পুনর্নির্মাণে ব্যর্থ হলে মাঠের খেলায় তার কড়া মাশুল দিতে হয়। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সেই 35% বল দখলের রাতটি হয়তো তারই একটা নীরব স্বীকৃতি মাত্র। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।